হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে জীববিজ্ঞানের কোষ ও এর গঠন অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে টপিকসটার নাম হচ্ছে রাইবোজোম। এই টপিকসটা আমরা একটা সুন্দর গল্পের মাধ্যমে মনে রাখার ট্রাই করব, বা একটা মজার গল্পের মাধ্যমে মনে রাখার ট্রাই করব। আমরা নিশ্চয়ই বাংলাদেশ সরকারের পুরো নামটা জানি। বাংলাদেশ সরকারের পুরো নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, আমরা কি কেউ কখনো বলি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার? নিশ্চয়ই না। আমরা কি বলি? আমরা বলি বাংলাদেশ সরকার। ইভেন রিসেন্ট তো আমরা বলা শুরু করছি সরকার, সরকার প্রধান, সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এরকম বলা শুরু করছি। সরকার প্রধান ইনি, সরকার প্রধান ইনি, এরকম বলা শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কেউ বলি না। কারণ কি, কেন বলি না? বলি না এ কারণেই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা বলতে আমাদের অনেক বেগ পেতে হয়। এই কারণে আমরা এত বড় না বলে সরকার প্রধান বললে তো পুরাটাকে বোঝানো যাচ্ছে। রাইবোজোমও ঠিক সেম একটা টপিকস, বা সেম ভাবে রাইবোজোমকে ছোট করে লেখা হয়েছে। আচ্ছা, রাইবোজোমের মধ্যে কি আছে? রাইবোজোমের মধ্যে আছে রাইবো নিউক্লিয় প্রোটিন প্লাস জোম। এত বড় কিছু বলা ভালো, নাকি এখান থেকে শুধু রাইবোটাকে নিয়ে এবং জোমটাকে নিয়ে এতটুকু অংশ বলা ভালো? নিশ্চয়ই এটা বলা ভালো, বা এটা বলা আমাদের জন্য সুবিধাজনক, বা এটা বলতে আমাদের ততটা বেগ পেতে হচ্ছে না। এই কারণে আমরা রাইবো নিউক্লিয় প্রোটিন থেকে শুধু রাইবোটা নিছি, এবং জোম মানে তো বডি বা দেহ, জোম জোমের জায়গায় আছে। আচ্ছা, এটা একটা দেহ। কিসের দেহ? এটা অবশ্যই রাইবো নিউক্লিয় প্রোটিনের দেহ। রাইবো নিউক্লিয় অর্থ কি বোঝাইছে? আর এন এ, রাইবো নিউক্লিক অ্যাসিড প্লাস কে আছে এখানে? প্রোটিন আছে। আর আরএনএ। আরএনএ মূলত তিন ধরনের হয়। আরএনএ, যত আরএনএ আছে রাইবো নিউক্লিক অ্যাসিড সবগুলা ভাইয়া তৈরি হয় নিউক্লিয়াসে। আরএনএ তৈরি হয় কোথায়? নিউক্লিয়াসে। এটা একটা কোষের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে তিন ধরনের আরএনএ তৈরি হয়। একটা হচ্ছে এমআরএনএ, একটা টিআরএনএ, এবং আরেকটা আরআরএনএ। তাহলে রাইবোজোম তৈরির জন্য কোন আরএনএ কাজে লাগবে? অবশ্যই রাইবোজোমের গঠনের জন্য আরআরএনএটা কাজে লাগবে। তাহলে রাইবোজোম, আমরা যদি এখন বলার চেষ্টা করি যে রাইবোজোম কাকে বলে, তাহলে আমরা নিশ্চয়ই এটা বলতে পারি যে রাইবোজোম একটি দানা, যা আরআরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। আরআরএনএ 1:1 অনুপাতে থাকে। তাহলে আরআরএনএ এবং প্রোটিন 1:1 অনুপাতে থাকে। তাহলে আমরা নিশ্চয়ই জানলাম যে রাইবোজোমটা কি আসলে। আচ্ছা, এখন আমরা রাইবোজোমের ভিতরে যাওয়ার চেষ্টা করব। এটা নিউক্লিয়াস। এটা কি ভাইয়া? এটা নিউক্লিয়াস। আপনারা জানেন নিউক্লিয়াসের বাইরের দিকে, নিউক্লিয়াসের বাইরের দিকে এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। নিউক্লিয়াসের বাইরের দিকে কে থাকে ভাই? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই যে ছোট ছোট বাইরের দিকে এবং ভেতরের দিকে, বাইরের দিকে এবং ভেতরের দিকে, বাইরের দিকে এবং ভেতরের দিকে, এই ছোট ছোট দানাগুলোকেই আমরা বলতেছি রাইবোজোম। এই ছোট ছোট দানাগুলোকে কি বলতেছি? রাইবোজোম। আচ্ছা, রাইবোজোমের কাজ হচ্ছে মূলত প্রোটিন তৈরি করা। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। অবশ্যই আমরা এই প্রোটিনটা কিভাবে তৈরি করে এটা এই ক্লাসেই দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে রাইবোজোমের কি দরকার ছিল যে নিউক্লিয়াসের এত কাছাকাছি অবস্থান করা? এটা এখন আমরা জানবো। রাইবোজোম তো পারতো চাইলে, আচ্ছা যদি আমরা কল্পনা করে নেই, যদি এটা একটা কোষ হয়, যদি এটা একটা কোষ হয়, তাহলে কোষের কোষের এই যে সাইটোপ্লাজম, বা সাইটোপ্লাজমের শেষ প্রান্তে, বা কোষ ঝিল্লি এর গায়ে গায়ে তো লেগে থাকতে পারতো। কিন্তু রাইবোজোমটা কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকলো, এটা আমাদের জানার বিষয়। আমাদের অবশ্যই জানতে হবে এই বিষয়টা, যে এখান থেকে একটা নির্দেশ আসে, এখান থেকে একটা নির্দেশ আসে। নির্দেশটা হচ্ছে এটা, রাইবোনিউক্লিক অ্যাসিড। নির্দেশ মানে হচ্ছে মেসেঞ্জার, মেসেজ, একটা বার্তা আসে। তাহলে এমআরএনএ আসে এখান থেকে। এখান থেকে এমআরএনএ এসে এই পর্যন্ত গেলে যেন এমআরএনএটা নষ্ট হয়ে না যায়, এই জন্য রাইবোজোমকে নির্দেশ দেয়, এই তুই প্রোটিন তৈরি কর। তুই প্রোটিন তৈরি করার জন্য কাছে থাকা ভালো। এমআরএনএ এই দূরে থাকলে প্রোটিন তৈরির অর্ডারটা দেওয়া সুবিধা হবে, নাকি এই রাইবোজোম যদি কাছে থাকে তাহলে এমআরএনএর জন্য সুবিধা হবে? অবশ্যই রাইবোজোম কাছে থাকলে এমআরএনএর জন্য সুবিধা হবে। তাহলে আমরা ইতিমধ্যেই জেনেছি নিউক্লিয়াসের মধ্যে তিন ধরনের নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। একটা হচ্ছে এম রাইবোনিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে ট্রান্সফার বা টি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে রাইবোজোমাল রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা রাইবোজোম গঠন করে। টি কি করে? টি ট্রান্সফার করে, এখান থেকে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে, এখান থেকে ট্রান্সফার করে, এখানে ট্রান্সফার করে, পরে এখান থেকে প্রোটিন তৈরি হয়। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ কি করে? এমআরএনএ নিউক্লিয়াস থেকে বার্তা পাঠায়। নিউক্লিয়াস একটা অফিস, অফিস থেকে মূলত স্যার বা অফিসের যিনি হেড বা প্রধান, উনি মূলত বার্তা পাঠায়। বার্তা পাঠায়, তারপর কর্মচারী বা এই নিউক্লিয়াস কর্মচারী বা এই রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। আচ্ছা, এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব রাইবোজোমের গঠনটা কিভাবে হচ্ছে বা কিভাবে গঠিত হচ্ছে। দেখেন, রাইবোজোম ইতিমধ্যে আমরা জেনেছি আরআরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। তাহলে আমরা যেটা নাকি 1:1 অনুপাতে, আচ্ছা আমরা কিছু আরআরএনএ নিলাম,
এটা কি নিলাম ভাই, আর আর এন এ। এবারে আমরা কিছু প্রোটিন নেব, সমান অনুপাতে থাকতে হবে, সুতরাং বেশি দেওয়া যাবে না। এই কালো কালারটা হচ্ছে প্রোটিন, তাহলে এটা নিশ্চয়ই রাইবোজোম। কিন্তু এখানে আপনাকে জেনে রাখতে হবে যে রাইবোজোমের দুইটা খণ্ড থাকে। কয়টা খণ্ড থাকে ভাই? দুইটা খণ্ড থাকে। এর কারণ হচ্ছে একটা খণ্ডে এই এমআরএনএটা জাস্ট যায়, এই এমআরএনএটা একটা খণ্ডে ছোট খণ্ডে গিয়ে যুক্ত হয়। এরপরে এটা বড় খণ্ড, বড় খণ্ড বা উপরের খণ্ডটাতে মূলত প্রোটিনটা তৈরি হয়। এই কারণে রাইবোজোমের দুইটা খণ্ড লাগে। তাহলে আরেকটা খণ্ড আমরা নিচের দিকে আঁকার ট্রাই করব। কালো কালারটা হচ্ছে প্রোটিন, কালো কালারটা হলো প্রোটিন, আর লাল কালারটা হচ্ছে আরএনএ, যেটা রাইবোজোমকে গঠন করতেছে বা রাইবোজোমাল আরএনএ। এরা মূলত এই রাইবোজোমের এটা বড় খণ্ড এবং এটা ছোট খণ্ড, এই বড় খণ্ড এবং ছোট খণ্ড রাইবোজোমের সর্বদা আলাদা থাকে বা এরা স্বভাবতই আলাদা থাকে। কিন্তু যখন প্রোটিন তৈরি করতে হবে, যখন এই ছোট খণ্ডের মধ্যে এমআরএনএ মেসেজ পাঠায় বা মেসেজ বা বার্তা পাঠায়, তখন মূলত এরা একসাথে হয়ে প্রোটিনটা তৈরি করে। তাহলে এরা আলাদা থাকে এবং এরা পরবর্তীতে যখন প্রোটিন তৈরি করতে হয়, কারণ এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, তাহলে রাইবোজোম যখন প্রোটিন তৈরি করবে তখন রাইবোজোম একসাথে হয়ে প্রোটিন তৈরি করে। আচ্ছা, রাইবোজোমের আপনারা একটা বিষয় খেয়াল করছেন, রাইবোজোমের আমি কোনো আবরণ দেই নাই বা চারপাশে কোনো আবরণ নাই। কেন রাইবোজোমের আবরণ নাই এটা আমরা জানার চেষ্টা করব। রাইবোজোমের আবরণ নেই কেন? হ্যাঁ, ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে নিউক্লিয়াস থেকে নাকি একটা মেসেজ আসে, মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএটা যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যায়, এই কারণে এই মেসেঞ্জার আরএনএ এই কাছাকাছি রাইবোজোমের কাছে গিয়ে মেসেজ দেয়, রাইবোজোমের কাছে গিয়ে মেসেজ দেয়। এই মেসেঞ্জার আরএনএ, এই মেসেঞ্জার আরএনএটা রাইবোজোমের মেসেঞ্জার আরএনএটা নিউক্লিয়াস থেকে বের হওয়ার জন্য, নিউক্লিয়াস থেকে বের হওয়ার জন্য একটা রন্ধ্র রাখছে, যেটাকে বলি আমরা নিউক্লিয়ার রন্ধ্র। এখানে একটা রন্ধ্র রাখছে বা একটা ছিদ্র রাখছে, মানে মেসেঞ্জার আরএনএ যেন ধ্বংস হয়ে না যায়। মেসেঞ্জার আরএনএ এত দুর্বল যে নিজের বাড়ি থেকে বের হওয়ার জন্যই একটা পথ রাখছে, যেই পথে কোনো দরজা নাই। তাহলে এই রাইবোজোমের মধ্যে, এই রাইবোজোমের উপরে যদি দরজা বা আবরণ থাকে, তাহলে কি এমআরএনএ ওখানে গিয়ে অ্যাটাচ হতে পারবে? কখনোই পারবে না। এই কারণে রাইবোজোমের কি নাই? আবরণ নাই। এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাইবোজোম একটা আবরণবিহীন অঙ্গাণু। এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব রাইবোজোম এর কিছু ক্লাসিফিকেশন। রাইবোজোম মনোরাইবোজোম হতে পারে, পলিরাইবোজোম হতে পারে। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা জেনে রাখেন, এই বিষয়টা আপনাদের জেনে রাখা দরকার যে রাইবোজোম প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। নিউক্লিক অ্যাসিডের একটা চেইন তৈরি করে। এই প্রোটিনটা এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে এখানে এসে একটা ভেসিকল তৈরি করে, এখান থেকে একটা ভেসিকল তৈরি করে বাইরের দিকে বের হয়ে যায়। তাহলে এই ভেসিকলের মধ্যে এখন রাইবোজোম আছে, এই ভেসিকলটা এর গায়ে লেগে যায়। এটা কি ভাইয়া? এই সবুজ কালারটা, এটা হচ্ছে গোলজি বডি। রাইবোজোম এই গোলজি বডির গায়ে লেগে যায়, তার মানে প্রোটিনটা, সরি রাইবোজোম লেগে যায় না, রাইবোজোমের মধ্যে থাকা যে রাইবোজোম যে প্রোটিন তৈরি করছে, এই প্রোটিনটা, প্রোটিনের ভেসিকলটা লেগে যায়। প্রোটিনের ভেসিকল ফিউজড হয়ে ভিতরে ঢুকে যায়। এইবার প্রোটিনের ভেসিকল এখানেও ফিউজড হয়, এখানেও ফিউজড হয়, ফিউজড হয়ে এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে এখানে চলে আসে। তাহলে রাইবোজোম গোলজি বডির মধ্য দিয়ে এখানে চলে আসলো, পরবর্তীতে এটা বাইরে চলে যায়। সরি, রাইবোজোম বাইরে বা কোষের মধ্যে কোথায় কোথায় রাইবোজোম থাকতে পারে? কোষের মধ্যে আমরা ইতিমধ্যেই জেনেছি রাইবোজোম থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, বাইরের দিকে থাকে, ভিতরের দিকেও থাকে। তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আরো আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো নলের মতো দেখতে, এগুলোকে টিউবিল বলে। তো এই রাইবোজোম মূলত প্রোটিন তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোজোম প্রোটিন তৈরি করে, এই প্রোটিনটা রাইবোজোম এখান থেকে এখানে পাঠায়। এইবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমটা ফিউজড হয়ে যায়। কি হয়ে যায়? ফিউজড হয়ে যায়। ফিউজড হয়ে বাইরের দিকে চলে আসে, একটা ভেসিকল বাইরের দিকে চলে আসে। এই ভেসিকলটা এই যে সবুজ কালারের গোলজি বডিগুলোর সাথে মিশে যায়, মিশে যায়, মিশে যায়, মিশে যায়, এই দিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে কোষের বাইরে চলে যায়। কোষের বাইরে গিয়ে এই প্রোটিনটা তার নির্দিষ্ট কার্য সম্পাদন করে বা তার কোষের বাইরে যে কাজ লাগে সেই কাজে সম্পাদন করে। কোষের ভিতরে কি ভাইয়া প্রোটিনের দরকার নাই? অবশ্যই কোষের ভিতরেও প্রোটিনের প্রয়োজন আছে। কোষের ভিতরে যে প্রোটিন তৈরি হবে, এটার জন্য তাহলে কোষের ভিতরেও রাইবোজোমকে থাকতে হবে। কোষের ভিতরেও কাকে থাকতে হবে? রাইবোজোমকে থাকতে হবে। কোষের ভিতরে অনেক রাইবোজোম থাকে। কোষের ভিতরে বলতে সাইটোপ্লাজমের মধ্যে থাকে রাইবোজোম। সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোমগুলা একটা আরেকটার সাথে লেগে থাকে, একটা আরেকটার সাথে লেগে থাকে। কি দ্বারা লেগে থাকে ভাই? একটা আরেকটার সাথে লেগে থাকে মেসেঞ্জার আরএনএ দ্বারা বা এমআরএনএ দ্বারা। এমআরএনএ দ্বারা প্রোটিনগুলা একটা আরেকটার সাথে লেগে থাকে। সরি, প্রোটিনগুলো না, রাইবোজোমগুলো একটা আরেকটার সাথে লেগে থাকে। এটাকে আমরা বলতেছি পলিরাইবোজোম। অনেকগুলো রাইবোজোম একসাথে লেগে আছে, এটাকে আমরা কি বলতেছি? পলিরাইবোজোম। কারণ রাইবোজোম গুলো এখানে একটা আরেকটার সাথে লেগে আছে কার দ্বারা? এমআরএনএ এর দ্বারা। আর এখানে দেখেন তো, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম গুলো লেগে আছে, এই রাইবোজোম গুলো একা আছে কিনা? যে একা, 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 একা। এটাকে আমরা বলতেছি মনোজোম।
এটাকে আমরা বলতেছি মনোজোম বা মনোরাইবোজোম। আচ্ছা, এবার আমরা দেখবো সাইটোরাইবোজোম এবং মাইটোরাইবোজোম কি। আচ্ছা, সাইটোপ্লাজমের মধ্যে দেখেন, সাইটোপ্লাজমের মধ্যে কিছু রাইবোজোম অবস্থান করতেছে, এগুলোকে আমরা বলবো সাইটোরাইবোজোম। এই সাইটোরাইবোজোম গুলাই মূলত পলিরাইবোজোম। সাইটোরাইবোজোম গুলাই কি? পলিরাইবোজোম। আচ্ছা, এবারে মাইটোকন্ড্রিয়া, একটা কোষের মধ্যে নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়া থাকে, ইতিমধ্যে আপনারা সবাই জানেন এটা। মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়ার এখানে ম্যাট্রিক্স আছে, যদিও ম্যাট্রিক্স আছে, অনেক ম্যাট্রিক্স বলে এটাকে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিছু রাইবোজোম থাকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও আলাদা ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কেন রাইবোজোম থাকবে? একটা হাইপোথিসিসে বিজ্ঞানীরা ধারণা করছেন যে এই মাইটোকন্ড্রিয়া একটা কোষ ছিল, মাইটোকন্ড্রিয়া একটা এককোষী ব্যাকটেরিয়া ছিল যেটা কোষের মধ্যে প্রবেশ করছে। এটা একটা হাইপোথিসিস, এটা আপনি চাইলে বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, দ্যাট ইজ ইওর কনসার্ন। তাহলে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম গুলো অবস্থান করে এগুলোকে বলি আমরা মাইটোরাইবোজোম। এগুলো কি বলি? মাইটোরাইবোজোম। আচ্ছা, তাহলে সাইটোরাইবোজোম কোনটা বলতেছি? সাইটোরাইবোজোম বলতেছি পলিরাইবোজোম গুলোকে। আচ্ছা, এইবার আমরা জানার চেষ্টা করব দুইটা কোষ সম্পর্কে। এটা নিশ্চয়ই একটা প্রকৃত কোষ, এই পাশে এইদিকে আমি একটা আঁকতেছি আদি কোষ। আচ্ছা, এটা একটা আদি কোষ, এটা আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, আর এটা হচ্ছে একটা প্রকৃত কোষ। আমরা নিশ্চয়ই জানি প্রকৃত কোষের নিউক্লিয়াসটা প্রকৃত জন্য এখানে একে বলা হয় প্রকৃত কোষী। আদি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, বাট আদি কোষের মধ্যে ডিএনএ থাকে, যে অঞ্চলটাকে বলা হয় নিউক্লিওয়েড অঞ্চল। নিউক্লিয়াস না, কিন্তু নিউক্লিয়াসের মতো, ওয়েড মানে মতো। আচ্ছা, এখানে তাহলে ডিএনএ থাকে। আমরা জানার চেষ্টা করব রাইবোজোমকে কেন সর্বজনীন অঙ্গাণু বলা হয়। রাইবোজোমকে কেন সর্বজনীন অঙ্গাণু বলা হয়? সর্বজনীন কথাটার অর্থ কি? সর্বজনীন, সর্বজনীন অর্থ হচ্ছে সবার জন্য। রাইবোজোম সবার জন্য, কার কার জন্য? আদি কোষের জন্য এবং প্রকৃত কোষের জন্য। রাইবোজোম আদি কোষ এবং প্রকৃত কোষ সবার জন্যই। নিশ্চয়ই আদি কোষ বা এক কোষী একটা ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে আদি কোষ, আর প্রকৃত কোষ হচ্ছে উচ্চ শ্রেণীর জীবদের কোষ হচ্ছে প্রকৃত কোষ। নিশ্চয়ই ব্যাকটেরিয়াকে বেঁচে থাকার জন্য ওর মধ্যে বিভিন্ন রিয়াকশনের প্রয়োজন হয় বা ওর মধ্যে প্রোটিনের দরকার হয়। যদি আদি কোষের মধ্যে প্রোটিনের দরকার হয়, প্রোটিন আসবে কোথায় থেকে ভাইয়া? নিশ্চয়ই রাইবোজোম থেকে। তাহলে আদি কোষের মধ্যেও রাইবোজোম আছে। প্রকৃত কোষের মধ্যেও প্রোটিন দরকার হয়, এটা তো আমরা জানি যে প্রকৃত কোষে তো অবশ্যই প্রোটিন দরকার হবে। তাহলে প্রকৃত কোষের মধ্যে যে প্রোটিন দরকার হয়, এই প্রোটিনের জন্য কে থাকবে প্রকৃত কোষের মধ্যে? রাইবোজোম। অর্থাৎ রাইবোজোম আদি কোষের মধ্যেও আছে, প্রকৃত কোষের মধ্যেও আছে। এই জন্য রাইবোজোমকে আমরা বলি সর্বজনীন অঙ্গাণু বা সবার জন্য। কার কার জন্য? আদি কোষের জন্য এবং প্রকৃত কোষের জন্য। আচ্ছা, এইবার আমরা দেখব স্ট্রেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিন নিয়ে। স্ট্রেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিন নিয়ে। এই দুইটা মূলত অ্যান্টিবায়োটিক। এই দুইটা কি ভাইয়া? এই দুইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক গুলা সর্বদা কাজ করে আদিকোষী জীবের বিরুদ্ধে বা ব্যাকটেরিয়াদের বিরুদ্ধে। তাহলে এন্টি অর্থ কি ভাইয়া? এন্টি অর্থ বিপরীত। এন্টি অর্থ বিপরীত। কার বিপরীতে? বায়ো, একটা জীব। কোন জীব? এককোষী জীব। তাহলে ব্যাকটেরিয়াদের বিরুদ্ধে কে কাজ করে? অ্যান্টিবায়োটিক। স্ট্রেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিন কোন কাজটা করে এখন আমরা এটা দেখার চেষ্টা করব। দেখেন, আদি কোষের মধ্যে যে রাইবোজোম আছে সেই রাইবোজোম একটা প্রোটিন তৈরি করে, এটা আদি কোষের রাইবোজোম, এটা আদি কোষের রাইবোজোম। আদি কোষের রাইবোজোম একটা প্রোটিন তৈরি করে, যেই প্রোটিন তৈরি করে সেই প্রোটিনটা, আদি কোষের রাইবোজোম বা ব্যাকটেরিয়া রাইবোজোম যে প্রোটিন তৈরি করে সেই প্রোটিনটা আমাদের জন্য ক্ষতিকর। আমাদের জন্য কি ক্ষতিকর? আমাদের জন্য হার্মফুল। এই স্ট্রেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিন এই আদি কোষের রাইবোজোমকে গিয়ে ব্রেকডাউন করে দেয়। আদি কোষের রাইবোজোমকে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে আদি কোষ কি আর প্রোটিন তৈরি করতে পারবে? কখনোই পারবে না। তাহলে আদি কোষ যদি প্রোটিন তৈরি করতে না পারে, তার মানে আদি কোষের আর কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। তখন আমাদের এই আদি কোষের কারণে আমাদের বডিতে যে রোগটা হয়েছিল সেই রোগটা নির্মূল হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটা জানবো যে কেন এই স্ট্রেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিন প্রকৃত কোষের রাইবোজোমকে বাধা দিল না, বা প্রকৃত কোষের রাইবোজোমকে কেন নষ্ট করলো না এই দুইটা অ্যান্টিবায়োটিক, স্ট্রেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিন। কারণ হচ্ছে ভাইয়া, আদি কোষের রাইবোজোম এর গঠন 70S, প্রকৃত কোষের রাইবোজোম এর গঠন 80S। এটা একটা কারণ। তবে স্পেসিফিক কারণটা হচ্ছে আদি কোষের রাইবোজোমের মধ্যে এই স্ট্রেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিনের জন্য স্পেসিফিক রিসিপ্টর আছে। কি আছে? আদি কোষের রাইবোজোমের মধ্যে স্পেসিফিক রিসিপ্টর আছে। কাকে রিসিভ করার জন্য? স্ট্রেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিনকে রিসিভ করার জন্য। এই কারণে আদি কোষের রাইবোজোম ধ্বংস হয়ে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু প্রকৃত কোষের রাইবোজোম ধ্বংস হয় না।
পর্যায়ে আমরা জানবো রাইবোজোম কিভাবে প্রোটিন তৈরি করে বা রাইবোজোম প্রোটিন তৈরিতে কিভাবে সহায়তা করে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই এর আগের টপিকসেই জেনে এসেছেন যে আদিকেন্দ্রিক কোষের রাইবোজোম 70S, প্রকৃত কেন্দ্রিক কোষের রাইবোজোম 80S, ছত্রাকে 77S। এভাবে মনে রাখবেন, আপনারা মনে রাখার জন্য বলতেছি। ছত্রাকে 77S, ছত্রাকের রাইবোজোম কত এস? 77S। স্তন্যপায়ীর মাইটোকন্ড্রিয়ায় রাইবোজোম 55S। স্তন্যপায়ী লিখতে এস লাগে, 55 5 লিখতেও দেখেন এসের মতো একটা গঠন লাগতেছে, এই 5 লিখতেও এসের মতো গঠন লাগতেছে, শেষে তো একটা এস আছে, সবগুলো এস, 55S। তাহলে স্তন্যপায়ীর মাইটোকন্ড্রিয়ার মধ্যে 55S রাইবোজোম আছে। আমরা ইতিমধ্যেই জেনেছি মাইটোকন্ড্রিয়া নাকি রাইবোজোম থাকে, সেই মাইটোকন্ড্রিয়া রাইবোজোমটিকে বলা হয় মাইটোরাইবোজোম। স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম থাকে 55S। আমরা জানি রাইবোজোমের দুইটা খণ্ড, একটা বড় খণ্ড, একটা ছোট খণ্ড। সর্বপ্রথম এটা একটা কোষ, এই কোষের এটা নিউক্লিয়াস, এগুলো ভাইয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলার গায়ে গায়ে লেগে থাকে রাইবোজোম, গায়ে গায়ে লেগে থাকে রাইবোজোম। এই রাইবোজোমটাই মূলত প্রোটিন তৈরি করবে। কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। আচ্ছা, এর আগে আমরা জেনে নেই প্রোটিন মূলত কি আসলে। আমরা প্রোটিন জাতীয় যত খাবার খাই, যেমন মাংস, মাছ, ডিম, এইগুলা প্রোটিন জাতীয় একটা মাংসখণ্ড খাইছি। এটা নিশ্চয়ই আমার এত ছোট কোষে প্রবেশ করতে পারবে না। প্রোটিন জাতীয় খাবারটা আমার এত ছোট একটা কোষে প্রবেশ করতে পারবে না। মাংসখণ্ড তো অনেক বড়, কোষের মধ্যে প্রবেশ করতে পারবে না। মাঝখানে এই মাংসখণ্ডটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হইতে হয়, পরে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলা কোষের মধ্যে প্রবেশ করতে পারে। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলা যে তৈরি হলো, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলাকে আমরা বলি অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা এটা বলতে পারি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড কার মধ্যে ছিল? প্রোটিনের মধ্যে। তাহলে প্রোটিন কি দিয়ে তৈরি? অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড একটা বন্ধনের মাধ্যমে থাকে, আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড একটা বন্ধনের মাধ্যমে থাকে। এভাবে অ্যামাইনো অ্যাসিডের একটা চেইন মূলত প্রোটিন গঠন করে। অ্যামাইনো অ্যাসিডের এই চেইনের মাঝখানে যে বন্ধনটা গঠন হয়েছে, এই বন্ধনটাকে আমরা বলি পেপটাইড বন্ধন। কি বন্ধন বলি ভাই? পেপটাইড বন্ধন, রাইট। এখন কিভাবে প্রোটিন তৈরি হয় রাইবোজোম থেকে, এটা আমাদের জানার বিষয়। আচ্ছা, আমরা ইতিমধ্যেই জেনেছি যে এই নিউক্লিয়াস থেকে মেসেঞ্জার আরএনএ আসে। কি আসে? নিউক্লিয়াসের মধ্যে নাকি সর্বদা এমআরএনএ, টিআরএনএ এবং রাইবোজোমাল আরএনএ তৈরি হয়। রাইবোজোমকে গঠন করার জন্য রাইবোজোমাল আরএনএ, মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। এই এখন তুই প্রোটিন তৈরি কর, বার্তা দেওয়ার জন্য। তাহলে রাইবোজোমকে বার্তা দিয়ে এই নিউক্লিয়াস থেকে সর্বপ্রথম রাইবোজোমকে বার্তা পাঠাইছে। রাইবোজোমের এটা বড় খণ্ড, এটা ছোট খণ্ড। রাইবোজোমকে বার্তা পাঠাইছে কে? এমআরএনএ বার্তা পাঠাইছে। এমআরএনএ সর্বপ্রথম মিলিত হয় ছোট খণ্ডের সাথে। এই জন্য এই ছোট খণ্ডের এই সবুজ কালারের নিচের সারফেসটুকুকে আমরা বলি, এটাকে আমরা বলি, এখানে এমআরএনএ অ্যাটাচ হইল, এই অংশটুকুকে আমরা বলি এমআরএনএ অ্যাটাচমেন্ট সাইট। কি সাইট বলি? এমআরএনএ অ্যাটাচমেন্ট সাইট। এখন রাইবোজোমকে নিউক্লিয়াস বলছে, বস কর্মচারীদের বলছে এই তোমরা প্রোটিন তৈরি করো, কিন্তু বস কাঁচামাল নিয়ে আসে নাই। রাইবোজোমের জন্য কাঁচামাল নিয়ে আসে নাই। রাইবোজোমের জন্য প্রোটিন তৈরির জন্য, রাইবোজোমের প্রোটিন তৈরির জন্য কাঁচামাল কি? প্রোটিন তৈরির জন্য কাঁচামালটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড তো বস নিয়ে আসে নাই। এখন যদি আমি ট্রান্সফার করে, বা বস কি অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে? কখনোই না। বস কাকে দিবে? এই ম্যানেজার তুমি নিয়ে যাও, বা কর্মচারীদের এসে নিয়ে যেতে বলো। এখান থেকে নিউক্লিয়াস থেকে নাকি এমআরএনএ তৈরি হয়, এটা আমরা জানি। নিউক্লিয়াস থেকে নাকি টিআরএনএও তৈরি হয়, ট্রান্সফার আরএনএ। এই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ নিউক্লিয়াস থেকে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যাবে, বড় খণ্ডে। কেন নিয়ে যাবে? কারণ বস নির্দেশ দিছে, মেসেজ দিছে ছোট খণ্ডকে যে এখন প্রোটিন তৈরি করতে হবে, প্রোটিনের প্রয়োজন আমার। তখন টিআরএনএ কাকে নিয়ে যায়? ট্রান্সফার করে। টিআরএনএ এই যে ট্রান্সফার করে এই জায়গায় অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যায়। কাকে নিয়ে যায়? অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যায়। এই যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে গেছে। কে নিয়ে গেছে ভাইয়া? টিআরএনএ নিয়ে আসছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে। এবারে এই অ্যামাইনো অ্যাসিড গুলাতে একটা আরেকটার সাথে যুক্ত নাই। এই অ্যামাইনো অ্যাসিড গুলো যখন একটা আরেকটার সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকবে, তখনই এই অ্যামাইনো অ্যাসিড গুলাকে আমি বলতে পারবো এটা একটা প্রোটিনের চেইন। কিন্তু অ্যামাইনো অ্যাসিড গুলা একটা আরেকটার সাথে যুক্ত নাই। এখানে এসে কে যুক্ত হলো ভাইয়া? অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হলো। এই অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো, এই জন্য এই সাইটটাকে আমরা বলি এ সাইট বা অ্যামাইনো অ্যাসাইল সাইট। কি সাইট? অ্যামাইনো অ্যাসাইল সাইট। এই অ্যামাইনো অ্যাসাইল সাইটের টিআরএনএ এর মধ্যে এখানে একটা বিক্রিয়া ঘটে। আপনারা জাস্ট এটা মনে রাখেন যে অ্যাসাইলেশন বিক্রিয়া ঘটে, অ্যাসাইলেশন রিঅ্যাকশন হয়।
এই কারণে এর নাম হচ্ছে এ সাইট, বা এর নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আসছে এখানে, এই জন্য এর নাম এ সাইট। কিন্তু ভাই আমার প্রোটিন তৈরি করার জন্য তো প্রোটিনের পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকতে হবে, এই কারণে এবারে এখান থেকে এই অ্যামাইনো অ্যাসিড গুলা আরেকটা জায়গায় চলে আসে, আরেকটা জায়গায় এসে এবারে অ্যামাইনো অ্যাসিড গুলা একটা আরেকটার সাথে পেপটাইড বন্ধন গঠন করে। পেপটাইড বন্ধন গঠন করার অর্থ হচ্ছে প্রোটিন তৈরি করা বা প্রোটিনের একটা চেইন তৈরি করা। পেপটাইড বন্ধন গঠন হয়ে গেছে, এখানে পেপটাইড বন্ধন গঠিত হয়, এই জন্য এই সাইটটাকে আমরা বলি পি সাইট। কি সাইট বলি? পি সাইট। এবার বলেন তো ভাইয়া, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছিল টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, সে ট্রান্সফার করে নিয়ে আসছিল অফিস থেকে বা নিউক্লিয়াস থেকে টিআরএনএ, নিউক্লিয়াসে যেহেতু টিআরএনএ তৈরি হয়, টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে বড় খণ্ডের মধ্যে, যেটাকে আমি বলতেছি এ সাইট। এখানে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে এই জন্য এ সাইট, বা এখানে অ্যামাইনো অ্যাসাইলেশন বিক্রিয়া ঘটে এই কারণে এটাকে বলতেছি এ সাইট। এবার অ্যামাইনো অ্যাসিড গুলা পি সাইটের মধ্যে পেপটাইড বন্ধন গঠন করছে, এই যে পেপটাইড বন্ধন গঠন করছে, তার মানে আমার প্রোটিন তৈরির চেইন এর কাজ শেষ বা প্রোটিন তৈরির কাজ শেষ, আমার উদ্দেশ্য হাসিল। এই টিআরএনএ এর কি আর কোনো কাজ আছে এই রাইবোজোমের মধ্যে? তাহলে টিআরএনএ কে কি করতে হবে? এক্সক্রেশন করে চলে যাইতে হবে। তাহলে টিআরএনএ এই যে একটা অংশ দিয়ে এক্সক্রেশন হয়, কি হয়? এক্সক্রেশন। এক্সক্রেশন অর্থ হচ্ছে বহির্গমন, বাহিরে চলে যায়, এই জন্য এই সাইটটাকে আমরা বলি, এই দিক দিয়ে টিআরএনএ বের হয়ে চলে যায়, এই জন্য এই সাইটটাকে আমরা বলি ই সাইট। কি সাইট বলি? ই সাইট। তাহলে একটা রাইবোজোমের মধ্যে আমরা কয়টা সাইট পেলাম ভাইয়া? 4টা সাইট পেয়েছি। 4টার মধ্যে একটা হচ্ছে এমআরএনএ অ্যাটাচমেন্ট সাইট, যেটা ছোট খণ্ডের সাথে যুক্ত থাকে। এরপরে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে, শুধু নির্দেশ দিলে এমআরএনএ মেসেজ দিছে, শুধু নির্দেশ দিছে, নির্দেশ দিলে তো হবে না ভাইয়া, কাঁচামাল লাগবে। কাঁচামাল হচ্ছে ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে। কাকে নিয়ে আসছে? অ্যামাইনো অ্যাসিডকে। কোথায় নিয়ে আসছে? এ সাইটে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে। এই অ্যামাইনো অ্যাসিড তো আলাদা থাকলে প্রোটিন, এটাকে আমি বলতে পারি না। অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ধনের দ্বারা যুক্ত হয়েছে, এটাকে আমি বলতেছি পি সাইট। কি সাইট বলতেছি? পি সাইট। টিআরএনএ নিয়ে আসছিল অ্যামাইনো অ্যাসিডকে, কিন্তু টিআরএনএ এর এখন আর কাজ নাই, টিআরএনএ এক্সপ্রেশন হয়ে যাবে, এই সাইটটাকে আমি বলতেছি ভাইয়া ই সাইট। এটাই হচ্ছে রাইবোজোমের প্রোটিন তৈরির মেকানিজম। এবারে আমরা দেখব রাইবোজোমের কাজ। রাইবোজোমের কাজ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, এটা সবাই জানেন। তাহলে রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা, এটা আমি লিখলাম। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন তৈরি করা হচ্ছে রাইবোজোমের কাজ। রাইবোজোমের আরেকটা কাজ হচ্ছে সাইটোক্রোম তৈরি করা। কি তৈরি করা? সাইটোক্রোম। আচ্ছা, এই টার্মটার সাথে আপনারা নতুন, সাইটোক্রোম তৈরি। সাইটোক্রোমের ক্রোম অর্থ রঙিন, ক্রোম অর্থ কালার, ক্রোম অর্থ কালার, সাইটো অর্থ সেলের মধ্যে। সেলের কোথায়? সেলের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সেলের মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু কালারফুল প্রোটিন থাকে, কিছু কালারফুল কি থাকে? প্রোটিন থাকে। এই কালারফুল প্রোটিনগুলো হচ্ছে ফিওফাইটিন, সাইটোক্রোম, প্লাস্টোকুইনন, এরকম অনেক কালারফুল প্রোটিন আছে যেগুলো আমরা জানবো উদ্ভিদ সারের তত্ত্ব অধ্যায়ে। তাহলে এই কালারফুল প্রোটিনগুলা, এই কালারফুল প্রোটিনগুলো তৈরি হয়েছে কোথা থেকে বলেন? প্রোটিন তৈরি হবে কোথায় থেকে? রাইবোজোম থেকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে মাইটোরাইবোজোম আছে, এই মাইটোরাইবোজোম থেকে এই সাইটোক্রোমগুলো তৈরি হয়েছে। এই সাইটোক্রোমগুলোতে কি ঘটে এটা আমরা দেখার চেষ্টা করব। আমরা যে অক্সিজেনটা নেই, এই অক্সিজেনটা প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ার কোষের মাইটোকন্ড্রিয়ায় একটা বিক্রিয়া হয়, যে বিক্রিয়াটাকে আমরা বলি শ্বসনের বিক্রিয়া। এই বিক্রিয়ায় অক্সিজেন ঢুকে গ্লুকোজের সহায়তায় এটিপি তৈরি করে। বিক্রিয়া কি তৈরি করে? এটিপি তৈরি করে। এই এটিপি তৈরি করতে গিয়ে উপজাত দ্রব্য হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে যায়। এই সাইটোক্রোমগুলো কি করে? এই সাইটোক্রোমগুলো ভাইয়া এই অক্সিজেনকে রিসিভ করে। তাহলে অক্সিজেনকে রিসিভ করতেছে। যদি অক্সিজেনকে রিসিভ না করতো, বলেন তো কোষের মধ্যে এই বিক্রিয়াটা ঘটতো নাকি? অক্সিজেন ঢুকে এটিপি তৈরি হইতো নাকি? এটাকে আমরা বলি শ্বসন। এটাকে আমরা কি বলি? শ্বসন। তাহলে সাইটোক্রোম যদি না থাকতো তাহলে শ্বসন হতো না। কি শ্বসন হতো না? কোষীয় শ্বসন। এই সাইটোক্রোম কোথা থেকে আসছে? রাইবোজোম থেকে। তার মানে আলটিমেটলি পরোক্ষভাবে রাইবোজোম কিসে হেল্প করতেছে? রাইবোজোম সাইটোক্রোম তৈরিতে সাহায্য করতেছে। কি তৈরিতে সাহায্য করতেছে ভাইয়া? সাইটোক্রোম তৈরিতে সাহায্য করতেছে। এর মধ্যে আমরা জানতে পারলাম রাইবোজোম কোষীয় শ্বসনেও সাহায্য করতেছে। কোষীয় শ্বসনে সাহায্য করা। রাইবোজোম আরো দুইটা কাজ করে, গুরুত্বপূর্ণ কাজ। যখন নিউক্লিয়াসের এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এখানে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি আছে? রাইবোজোম আছে।
অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে বাইরের দিকে ভেতরের দিকে বাইরের দিকে ভেতরের দিকে লেগে আছে রাইবোজোম। এই রাইবোজোম গুলা যখন প্রোটিন তৈরি করে, কি তৈরি করে? প্রোটিন। ধরে নিচ্ছি এটা একটা প্রোটিন, এটা হচ্ছে প্রোটিন। যখন প্রোটিন তৈরি করে, রাইবোজোম যখন প্রোটিন তৈরি করে, তখন সেলের মধ্যে এই প্রোটিনটা চলে আসে, সেলের সাইটোপ্লাজমে চলে আসে। প্রোটিনটা যখন সাইটোপ্লাজমে আসছে, তখন সাইটোপ্লাজমের মধ্যে নিশ্চয়ই অনেক রাইবোজোম আছে, যেটা এমআরএনএ দ্বারা যুক্ত থাকে। এর আগে আমরা পড়ে এসেছি, এগুলোকে বলা হয় পলিরাইবোজোম বা সাইটোরাইবোজোম। এই সাইটোরাইবোজোম গুলাকে বা এই সাইটোরাইবোজোম গুলা এই প্রোটিনটাকে রক্ষা করে। কি করে ভাইয়া? রক্ষা করে। কার হাত থেকে রক্ষা করে? সাইটোরাইবোজোম প্রোটিনকে রক্ষা করে। কোষের মধ্যে অনেক দুষ্টু এনজাইম আছে। কি এনজাইম? অনেক দুষ্টু এনজাইম। এটা একটা দুষ্টু এনজাইম। এই এনজাইমটা কি? একটা দুষ্টু এনজাইম, যে এই তৈরিকৃত প্রোটিনটাকে লাইসিস করে দিতে পারে। লাইসিস মানে ভেঙে যাওয়া। লাইসিস মানে কি? ভেঙে যাওয়া। কাকে ভেঙে দিতে পারে? প্রোটিনটাকে ভেঙে দিতে পারে। কে ভেঙে দিতে পারে? এই দুষ্টু এনজাইমটা ভেঙে দিতে পারে। এই দুষ্টু এনজাইমটার নাম হচ্ছে প্রোটিওলাইটিক, প্রোটিনকে ব্রেকডাউন করার এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম। এই প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে এই রাইবোজোম গুলা এই প্রোটিনটাকে রক্ষা করে। তাহলে আমরা বলতে পারি প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে রক্ষা করে রাইবোজোম। প্রোটিওলাইটিক এনজাইম এর হাত থেকে রক্ষা করে, প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে রক্ষা করে। আচ্ছা, এমআরএনএ আমরা নিশ্চয়ই জানি, এই নিউক্লিয়াস থেকে এমআরএনএ তৈরি হয়। কি তৈরি হয় ভাইয়া? এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ তৈরি হয়ে এই এন্ডোপ্লাজমিকের এই জায়গায় আসে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই জায়গায় আসে। আমি চিত্রটা একটু বড় করে দেখানোর চেষ্টা করি আপনাদের। তাহলে এইগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই নিউক্লিয়াস থেকে এমআরএনএ বের হয়ে আসে, এটা তো ইতিমধ্যে আমরা জেনেছি। নিউক্লিয়াস থেকে মেসেঞ্জার আরএনএ বের হয়ে আসে। এই মেসেঞ্জার আরএনএটা যখন এখানে আসে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আসে, তখন এই রাইবোজোমের মধ্যে প্রবেশ করার কথা। এই প্রবেশ করার কথা কোথায়? রাইবোজোমের মধ্যে। কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কিছু দুষ্টু এনজাইম আছে। কি আছে? কিছু দুষ্টু এনজাইম আছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে দুষ্টু এনজাইম আছে, সে যেন একে ভেঙে না দেয় বা এই এমআরএনএ কে ভেঙে না দেয়। এই কারণে এমআরএনএটার চারপাশে, চারপাশে না, এমআরএনএটার দুই পাশে এরকম কিছু একটা দিয়ে দেয় এই রাইবোজোম। এই তুই এনজাইম, তুই দুষ্টু, তুই এমআরএনএ কে ধ্বংস করতে পারিস, তুই যেন এমআরএনএ কে ধ্বংস না করিস। কাকে ধ্বংস না করে? এমআরএনএ কে। এমআরএনএ মানে কি? এমআরএনএ অর্থ হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে। কাকে? নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করতেছে কে? তাহলে এই যে এই রাইবোজোম, নিউক্লিক অ্যাসিড, এমআরএনএ, তুই আমার কাছে আসবি, তোকে যেন নষ্ট না করে, তোর দুই পাশে এই যে তোকে যেন চিনতে না পারে, তোকে আমি কোটেড করে দিলাম। নিউক্লিক অ্যাসিডকে বা এমআরএনএ কে রক্ষা করে রাইবোজোম। কার হাত থেকে? এই যে দুষ্টু এনজাইমটার হাত থেকে। এই এনজাইমটার নাম হচ্ছে নিউক্লিয়েস এনজাইম। নিউক্লিয়েস এনজাইম নিউক্লিক অ্যাসিডকে ব্রেকডাউন করে দিতে পারে। তাহলে এনজাইমটার নাম কি? নিউক্লিয়েস এনজাইম। এবারে আমরা একটা জাতীয় ম্যাথের সমস্যা সমাধান করার চেষ্টা করব, যেটা আপনারা ক্লাস 8 বা 9 থেকেই দেখে আসছেন, যে প্রকৃত কোষে রাইবোজোম নাকি 80S, যার একটা হচ্ছে 60S আর একটা হচ্ছে 40S। 60S আর 40S, নিশ্চয়ই আপনি ভাবছেন 100S হওয়ার কথা। এটা এখন আমরা সমাধান করার চেষ্টা করব। এটা সমাধান করতে গিয়ে একজন বিজ্ঞানী আছেন, যার নাম ভেদবার্গ। বিজ্ঞানীর নাম কি? ভেদবার্গ। উনি দুইটা টেস্ট টিউব নিয়েছেন, এই একটা টেস্ট টিউব, এই আরেকটা টেস্ট টিউব। এইদিকে তৃতীয় আরেকটা টেস্ট টিউব আছে। কোন বিজ্ঞানী? ভেদবার্গ। ভেদবার্গের নামের সামনে এস কেন থাকলো? ওর নামের শেষে তো ভিডি দিতে পারতো। নামের বানানে তো কখনো ভুল হয় না। আমিও মাঝে মধ্যে আমার নামটা এইভাবে লেখার চেষ্টা করি, FOORHAD, ফরহাদ। নিশ্চয়ই নামের বানানে ভুল হয় না, সো এখানে ও দিছি বা ডাবল ও দিছি, এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা জানার চেষ্টা করব ভেদবার্গ কি বলছে। ইনি মূলত এই টেস্ট টিউবগুলোতে রাইবোজোমের ছোট খণ্ড এবং বড় খণ্ডের সেডিমেন্টেশন হার বা সেডিমেন্টেশন মানে তলানির
হারের পার্থক্য নির্ণয় করছে, বা তলানির হারটা কতটুকু কোনটাতে হবে এটা বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, আপনারা কল্পনা করেন, সে আমি একটা ছোট খণ্ড নিলাম, আরেকটা আমি বড় খণ্ড নিলাম, ছোট খণ্ড একটা, বড় খণ্ড একটা। তাহলে নিশ্চয়ই ছোট খণ্ড যেহেতু আলাদা, তার আকার আলাদা। আচ্ছা, তাহলে ছোট খণ্ডের আকার ছোট, ছোট খণ্ডের আকার ছোট, ছোট খণ্ডের ভরও কম, বড় খণ্ডের আকার বেশি, বড় খণ্ডের আকার বেশি, বড় খণ্ডটার ভরও নিশ্চয়ই বেশি। আপনি কল্পনা করেন, সে এটা আমি, আমার এক বন্ধু আছে মোটা, তো মোটা, স্বাস্থ্যবান, সে অনেক ভালো বন্ধু, অনেক ভালো, রায়হান নাম। সে আমার এই বন্ধুটা রায়হান, আমি এবং রায়হান, আমাদের একটা টেস্ট টিউবে নেওয়া হয়েছে। যদিও আমাদের দেহের সমান টেস্ট টিউব এখনো তৈরি হয়নি, তো আমাদের যদি একটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে ঘোরানো হয়, একটা যন্ত্রের মধ্যে ঘোরানো হয়, যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ। যন্ত্রটার নাম কি? সেন্ট্রিফিউজ। একটা সেন্ট্রিফিউজ মেশিন আছে যেখানে অনেকগুলো টেস্ট টিউব দিয়ে দেওয়া হয়, এবং যদি আমি এখানে বৈদ্যুতিক লাইন দেই তাহলে এই সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে টেস্ট টিউবগুলা অনবরত ঘুরতে থাকে, মিনিটে কয়েক হাজার বারও ঘুরতে পারে। যেমন রক্তের রক্তরস আলাদা করার জন্য 1 মিনিটে সেন্ট্রিফিউজ যন্ত্রকে 30,000 বার ঘোরানো হয়। তাহলে এই সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে এই টেস্ট টিউবগুলোকে রেখে যদি আমি টেস্ট টিউবগুলোকে অনবরত ঘোরাই, বলেন তো যার ভর বেশি সে আগে তলানি পড়বে নাকি যার ভর কম সে আগে তলানি পড়বে? মাথায় রাখবেন, যার ভর বেশি, যার আকার বেশি, তার কিন্তু প্লবতা, বাইরের দিকে প্লবতাও বেশি বা ঊর্ধ্ব দিকে প্লবতাও বেশি। তাহলে এর ভর বেশি, নিশ্চয়ই এ আগে পড়বে, এটা আপনারা বুঝতে পারতেছেন। তাহলে তলানি আগে কে পড়বে? বড়টা আগে পড়বে, তলানি বড়টা আগে পড়বে, আর ছোটটা তলানি পড়বে পরে, আর বড়টা তলানি পড়বে আগে। আচ্ছা, এটা যেহেতু ছোট এই জন্য এটাকে আমি ধরে নিচ্ছি এক্স। বলেন তো এটাকে কি এক্স ধরে নিব? এটা বড়? অবশ্যই না, এটাকে ধরে নিলাম ওয়াই। আমি ধরে নিচ্ছি এইটা বড় খণ্ডটা তলানি পড়ে আগে, দ্রুত তলানি পড়ে, এর তলানি পড়ার হারটা বেশি বা দ্রুত তলানি পড়ে। এর মান আমি ধরে নিলাম 60। এক্স ছোটটা এ তলানি পড়ে পরে বা আস্তে আস্তে, এর মান আমি ধরে নিলাম 40। এদের এস দিলাম কেন? সেডিমেন্টেশন রেট বা তলানির হার। বড় খণ্ডের তলানির হার 60 এবং ছোট খণ্ডের তলানির হার 40, আমি এটা ধরে নিলাম। যদি এবার এদের দুইজনকে এক টেস্ট টিউবের মধ্যে দেই তাহলে কি ঘটবে এটা আমরা দেখব। যদি এদের দুইজনকে একটা টেস্ট টিউবের মধ্যে দেই তাহলে কি ঘটবে? চল্লিশ এবং 60 এই দুটাকে এক টেস্ট টিউবের মধ্যে দিলাম। বলেন তো আপনাদের দেখে নিশ্চয়ই মনে হচ্ছে এর আকার আরো বেশি, এর আকার আরো বেশি হয়ে গেছে, এর ভর আরো বেশি হয়ে গেছে। কিন্তু আপনারা একটা কথা কল্পনা করেন তো, যার আকার এবং ভর বেশি তার বিপরীত দিক থেকে যে প্লবতা কাজ করে এই প্লবতাও বেশি হবে কিনা? প্লবতাও নিশ্চয়ই বেশি হবে। আমার 40 এসকে আলাদাভাবে তলানি ফেলতে হচ্ছে না, 60 এসকেও আলাদাভাবে বা 60 কেও যেটা বড় খণ্ড সেটাকেও আলাদাভাবে তলানি ফেলতে হচ্ছে না। আমার এখন একটার মধ্যে দুইটাই আছে, তাহলে এটা তলানি পড়া কত হবে? আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতেছে, নিশ্চয়ই 100 হবে না, কারণ এর উপরে প্লবতাটা বেশি কাজ করে। এই প্লবতা কাজ করার কারণে কিছুটা কমে যায়, এদের তলানি পড়ার হার কিছুটা কমে যায়। কতটুকু কমে যাবে? 10 কমতে পারে, 20 কমতে পারে। ধরে নেই আমরা 20 কমবে। কত কমবে? 20 কমবে। কত কমবে ভাইয়া? 20 কমবে। তাহলে বলেন 60s আর 40s এখানে কত হবে? 60s আর 40s হয় 100s, যদি 20 কমে যায় এখানে হবে 80s। এখানে হবে কত? 80s। একইভাবে যদি আমি এই খণ্ডে ধরতাম 50s, এই খণ্ডে ধরতাম 30s, তাহলে তলানির হার হয়তো কত? এখানে 1 করছি, তলানির হার এবার 50 আর 30-এ 80s হওয়ার কথা ছিল, কিন্তু 80s হবে না, কারণ এদের বিরুদ্ধে তলানি বেশি, প্লবতা বেশি কাজ করবে। প্লবতা বেশি কাজ করলে তলানির পড়ার হার কিছুটা কমে যাবে, যেটা 70s। তাহলে এই পর্যায়ে আমরা প্রকৃত কোষ এবং আদি কোষের 80s এবং 70s সমাধান করার চেষ্টা করলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে ছত্রাকের রাইবোজোম 77s, এটা মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, ছত্রাকের 77s। প্রকৃত কোষে যে 80s, এখানে 80 প্রকারের প্রোটিন থাকে। প্রকৃত কোষের রাইবোজোমে কত প্রকারের প্রোটিন থাকে? 80 প্রকারের। এবং এই প্রোটিনগুলোকে ভাগ করা হয়েছে দেখবেন 28, 18, 8 এরকমই।
সরি 80 প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে। দেখবেন 8 আছে, এদের সবগুলা শেষে, এদের সাব ইউনিট গুলা শেষে, সবগুলা শেষে 8 আছে। আদি কোষের রাইবোজোমে 52 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে। কত প্রকার? 52 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে। আপনাদের জন্য আমার আজকের প্রশ্ন হবে, রাইবোজোম পড়ার পরে আমার প্রশ্ন হবে কোন কোষে রাইবোজোম বেশি থাকে। আচ্ছা, উত্তরটা আমি বলে দিচ্ছি। কোন কোষে রাইবোজোম বেশি থাকে? যেই কোষে প্রোটিনের দরকার হবে বেশি। কোন কোষে প্রোটিনের বেশি দরকার হয়? যেই কোষে রিয়াকশন হবে বেশি। প্রোটিন মূলত একটা এনজাইম, তাহলে যেই কোষে রিয়াকশন বেশি হবে সেই কোষে প্রোটিনের বেশি দরকার হবে। এই প্রোটিন আসে কই থেকে? রাইবোজোমের থেকে, তাহলে ওই কোষে রাইবোজোমও বেশি লাগবে। তাহলে বলেন কোন কোষে বেশি রিয়াকশন হয়? সব থেকে বেশি রিয়াকশন হয় নিশ্চয়ই আপনারা জানেন যকৃতে। যকৃতকে বলা হয় জৈব রসায়নগার। এরপরে কোথায় সব থেকে বেশি রিয়াকশন হয়? আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসে। অগ্নাশয় বা প্যানক্রিয়াসে। তাহলে যকৃত এবং অগ্নাশয় বা প্যানক্রিয়াসে সব থেকে বেশি রাইবোজোম থাকে।